আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাটারনার্স আয়োজিত যে ক্র্যাশ করছে আজকের ক্লাস আমাদের অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট। তো আমরা ক্লাসটা শুরু করি। আমরা অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্টের মডিউল বি শুরু করতে যাচ্ছি। এখানে আমরা বেসিক ম্যানেজমেন্ট কনসেপ্ট এবং এনভায়রনমেন্ট এন্ড প্রসেসটা শিখবো। তো আমরা ম্যানেজমেন্ট কাকে বলা হয় এটা এখানে শিখবো। আমরা যদিও বলতেছি অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট, আমরা এতক্ষণ অর্গানাইজেশনের পার্ট করছি, এখন ম্যানেজমেন্টের পার্টে চলে আসছি। ঠিক আছে, তো প্রথম হলো ম্যানেজমেন্ট কনসেপ্ট, মানে হলো ম্যানেজমেন্ট কাকে বলা হয়। ঠিক আছে, তো ম্যানেজমেন্ট হলো একটা প্রসেস, আপনি খুব সহজ করে লিখে দিবেন। ম্যানেজমেন্ট হলো একটা প্রসেস, যে প্রসেসে আমি কি করে থাকি, আমি কোনো কিছু প্ল্যান করে থাকি, অর্গানাইজ করে থাকি, লিড দিয়ে থাকি, কন্ট্রোল করে থাকি, মনিটর করে থাকি। ঠিক আছে, এগুলো কেন করি, এই পাঁচটা কাজ আমি কেন করি? কারণ আমি আমার এই গোল অ্যাচিভ করার জন্য, গোল অ্যাচিভ করার জন্য। আবারও বলতেছি, ম্যানেজমেন্ট ডেফিনেশন কি, ম্যানেজমেন্টের ডেফিনেশন কি, ম্যানেজমেন্ট হলো একটা প্রসেস, যে প্রসেসে আমি কি করে থাকি, আমি প্ল্যান করে থাকি যে আমি কি, ধরেন আমি ধরেন প্রোডাক্ট বানাবো। ঠিক আছে, সো আমি আমি কি করতে পারি, ম্যানেজমেন্ট আমি ধরেন আমি প্ল্যান করে থাকি, ধরেন আপনি ব্যাংকের, আমরা যেহেতু ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে কাজ করতেছি, ডিপ্লোমা যদি ব্যাংকেরই, তো আমি ব্যাংক নিয়ে কথা বলি। তো আমার ম্যানেজমেন্ট হলো কি, আমি ধরেন ম্যানেজমেন্ট হলো একটা প্রসেস, যে প্রসেসে আমি প্ল্যান করে থাকি। ধরেন সিইউর কথা ধরেন, সিইউ কি করে থাকে, প্ল্যান করে থাকে। ঠিক আছে, সিইউ কিভাবে প্ল্যান করে, ধরেন নতুন একজন সিইউ জয়েন করলো কোনো একটা ব্যাংকে। সো সে জয়েন করার পরে সে প্ল্যান করবে সে কিভাবে ব্যাংকটাকে রান করবে। ঠিক আছে, সে প্ল্যান করবে কিভাবে ব্যাংকটাকে রান করবে। সে অর্গানাইজ করবে, অর্গানাইজ করবে কি, তার অলরেডি ধরেন 100 এমপ্লয়ি আছে, 1000 এমপ্লয়ি আছে, সে আরো ধরেন 200 এমপ্লয়ি নিয়োগ দিল। ঠিক আছে, নিয়োগ দিয়ে আপনার অর্গানাইজ করলো। তারপর সে লিড দিবে, আমার এই 1200 এমপ্লয়িকে সে চালাবে, সাথে সাথে ব্রাঞ্চ গুলাকে চালাবে, সে কন্ট্রোল করবে। ঠিক আছে, সো কন্ট্রোলিং এর মাধ্যমে আহ, আহ, আমি কি করব, আমি আমার আমার গোল হলো প্রফিট ম্যাক্সিমাইজ করা এক ব্যাংকের। সো নতুন সিইও তার প্রফিট ম্যাক্সিমাইজের কাজটা সে করে থাকবে। ঠিক আছে, তো এটা হলো ম্যানেজমেন্ট। এটা পারপাসটা কি, ম্যানেজমেন্টের পারপাস কি, যে অপটিমাল ইউজ অফ রিসোর্স, আমি রিসোর্স গুলোকে অপটিমাল ইউজ করে আমি কি করব, আমি বেটার আউটকাম নিয়ে আসবো। যে আমার যে 1200 এমপ্লয়ি আছে, আমার যে 150 ব্রাঞ্চ আছে, আমি এগুলোকে প্রপার ইউটিলাইজ করে আমি আমার আউটপুট নিয়ে আসবো। তো এটা হলো ম্যানেজমেন্টের গোল। ফাংশন অফ ম্যানেজমেন্ট, আমরা ফাংশন অলরেডি পড়ে আসছি। আমি যে ব্যাংকটাকে রান করব। সো আমার ফাংশন গুলো কি কি হবে, আমি প্ল্যান করব শুরুতেই। ঠিক আছে, সেট গোল, প্ল্যান মানে হলো সেট গোল। আমি কি করব, আমি প্রফিট, আমি পি দিয়ে বুঝলাম প্রফিট আমার কত থাকা লাগবে, 800 কোটি টাকা প্রফিট করবো আমি বছর শেষে। তো এটা হলো আমার সেট গোল, আমি গোল সেট করছি। 2 নম্বর হলো অর্গানাইজ করবো, অ্যালোকেটিং রিসোর্স, আমি রিসোর্স করবো, আমি ধরেন 1200 এমপ্লয়িকে বিভিন্ন কাজে লাগাবো, আমি 150 ব্রাঞ্চ আছে এগুলোকে আমি কাজে লাগাবো। লিডিং, ডিরেক্টিং এন্ড মোটিভেটিং, আমি লিডিং এর মূল কথা হলো আমি ডিরেক্ট করবো, বলবো তুমি বেশি বেশি লোন দাও। ঠিক আছে, ডিপোজিট নিয়ে আসো, বেশি ডিপোজিট নিয়ে আসো। তো আমার ব্যাংকের, আমার লোন ছিল ধরেন আমি 100 টাকা, ডিপোজিট ছিল 120 টাকা, আমি ডিরেক্ট করলাম যে আমি লোন 1 বছরের ভিতরে নিয়ে যাব 200 টাকা, ডিপোজিট নিয়ে যাব হলো আমার 240 টাকা। ঠিক আছে, ডাবল করে ফেলবো। তো এই যে আমি লিড দিচ্ছি, ডিরেকশন দিচ্ছি এবং মোটিভেট করতেছি। 4 নম্বর হলো কন্ট্রোল, মনিটর দ্য পারফরমেন্স। কন্ট্রোলের মূল কথা হলো মনিটর দ্য পারফরমেন্স। আমি বছর শেষে আমি টার্গেট করেছিলাম 800 কোটি টাকা লাভ করবো। তো আমি আমি 700 কোটি টাকা লাভ করছি। এই যে এটা হলো আমার মনিটর কন্ট্রোলিং। ঠিক আছে, এটা হলো আমার কন্ট্রোলিং, আমি মনিটর করতেছি। তার 5 নম্বর হলো ডিসিশন মেকিং। সো আমার চুজ দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন, আমি ডিসিশন মেক করে থাকি। তো এই হলো আমার ফাংশন অফ ম্যানেজমেন্ট, আমার ম্যানেজমেন্টের ফাংশন, এই 5টা ফাংশন আমার হয়ে থাকে। সো আমি ডিসিশন মেকিং এর মনিটরিংও বলতে পারি। কন্ট্রোলিং মানে আমি মনিটর পারফরমেন্স, আচ্ছা কন্ট্রোলিংটা আসলে পারফরমেন্স মনিটর করব। তো এই 100 কোটি কেন হয় নাই, 700 কোটি হয়েছে, তো এটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করব, আরো আরো বাড়ানোর চেষ্টা করব। আর মনিটরিং হলো লাস্টের যে স্টেপটা, মনিটরিং হলো আমার টার্গেট ছিল 800 কোটি টাকা, আমি আমার প্রফিট হয়েছে ধরেন 750 কোটি টাকা। সো সো এটা হলো মনিটরিং। ঠিক আছে, মনিটরিং, আমি যে গোল সেট করছিলাম, আমি যে প্ল্যান করছিলাম, প্ল্যান আসলে ঠিকভাবে হয়েছে কিনা এটা লাস্টে আমি গিয়ে আবার ইভ্যালুয়েট করি। আমি শুরুতে প্ল্যান করি, আমি লাস্টে গিয়ে এটা ইভ্যালুয়েট করি। এটা হলো মনিটরিং। এবার আসি বিজনেস প্রসেস কি, আমরা চ্যাপ্টারের নামই ছিল আসলে প্রসেস, তো বিজনেস প্রসেসটা কি আমরা এখানে শিখবো। তো প্রসেসটা কি, প্রসেসটা হলো আমার আমার আমি যে এই যে 800 কোটি টাকা প্রফিট করব, এটা আমি কি করে থাকি, একটা সিরিজ অফ অ্যাকশনের মাধ্যমে করে থাকি। আমি শুরুতে ডিপোজিট বাড়ানো দরকার হয়, আমি ডিসিশনে বুঝলাম, তারপর আমার লোন লোন বাড়ানো দরকার হয়। ঠিক আছে, তারপর আমি সার্ভিস বাড়ানো দরকার হয়। তো এইভাবে আমি কি করতেছি, আমি গোলটা অ্যাচিভ করতেছি। তো বিজনেস প্রসেস হলো একটা একটা আমার আমার বিজনেস প্রসেস ইজ দ্য সিরিজ অফ স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি, যে আমার স্ট্রাকচার অ্যাক্টিভিটি করতেছি, আমি ডিপোজিট বাড়াচ্ছি, লোন বাড়াচ্ছি, সার্ভিস বাড়াচ্ছি। সো আমার প্রসেসটা হলো আমার একটা সিরিজ অফ স্ট্রাকচার অ্যাক্টিভিটি ডিজাইন টু অ্যাচিভ দ্য স্পেসিফিক অবজেক্টিভ, আমার যে 800 কোটি টাকা গোল, ওইটা অ্যাচিভ করার জন্য আমি যে কাজগুলো করে থাকি। ঠিক আছে,
এটা কম্পোনেন্ট গুলো কি, ইনপুট, ট্রান্সফরমেশন, অ্যাক্টিভিটি, আউটপুট। আমার ইনপুট কি দিচ্ছি, আমি 200 এমপ্লয়ি বেশি নিয়োগ দিচ্ছি আমি, ঠিক আছে। ট্রান্সফরমেশন কি করতেছি, তাদেরকে আমি ট্রেনিং দিয়ে কি করতেছি, তাদেরকে আমি ডিপোজিট এবং লোনে লাগাচ্ছি, ঠিক আছে। আউটপুট কি, আমি বছর শেষে তারা আমাকে কি করবে, আমার 800 কোটি টাকা প্রফিট এনে দিবে। তো এই হলো প্রসেস। এবার আসি বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট এবং আমার বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট। তো বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট মানে কি, ধরেন আমার এখন 1200 এমপ্লয়ি আছে, আমি 1200 এমপ্লয়ি আছে, 150 ব্রাঞ্চ আছে। সো আমি এগুলোকে ইফিসিয়েন্টলি ম্যানেজ করবো, আমার এক্সিস্টিং যে রিসোর্স গুলো আছে এগুলোকে আমি ম্যানেজ করবো। এটা হলো ম্যানেজমেন্ট। আর ইমপ্রুভমেন্ট হলো আমি আমি কি করবো, এই 1200 এমপ্লয়িকে কিভাবে ট্রেনিং দিয়ে, তাদেরকে ডেভেলপ করবো। আমার 150 ব্রাঞ্চ আছে, 150 ব্রাঞ্চকে আমি আরো কিভাবে প্রফিটেবল বানাবো। আমার ধরেন হয়তো 100 ব্রাঞ্চ প্রফিটে আছে, 50টা ব্রাঞ্চ লসে আছে, ওদেরকে আমি এই 50টা ব্রাঞ্চে কিভাবে প্রফিটে নিয়ে যাব, এই জিনিসটা করা হয় হলো ইমপ্রুভমেন্ট। তো একটু দেখি তো ডেফিনেশনে কি বলা হয়েছে, যে সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু মেকিং অর্গানাইজেশন ওয়ার্কফ্লো মোর ইফেক্টিভ, ঠিক আছে, ইফিশিয়েন্ট, ইফেক্টিভ এবং অ্যাডাপ্টেবল। আমার যে অলরেডি যে ব্রাঞ্চ 1200 এমপ্লয়ি আছে এবং আমার 150 ব্রাঞ্চ আছে, এগুলোকে আমি আরো কিভাবে ইফেক্টিভ এবং অ্যাডাপ্টেবল করব, এটা হলো আমার বিজনেস ম্যানেজমেন্টের কাজ, ঠিক আছে, বিজনেস প্রসেস ম্যানেজমেন্টের কাজ। ইমপ্রুভমেন্টের কাজ কি, আমি অ্যানালাইজ করব, আমি ফোকাস অন অ্যানালাইজ এবং অপটিমাইজ ইন্ডিভিজুয়াল প্রসেস ফর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। আমি যে 1200 এমপ্লয়ি আছে ওদেরকে আমি ট্রেনিং দেওয়াবো, আমি দেখছি যে অ্যানালাইসিস করে ট্রেনিং দিলে প্রোডাক্টিভিটি বাড়ে, তাদেরকে আমি ট্রেনিং দেওয়াবো। তাদেরকে তারপর আমি কি করব, আমার আমার আমি ধরেন ডিপোজিট আনতাম একভাবে, ডিপোজিট আনতাম ধরেন আমি একভাবে, আমি হয়তো শুধু টিভিতে অ্যাড দিতাম, এখন আমি কি করব, আমি ফেসবুকে অ্যাড দিব, এরকম আর কি, ঠিক আছে। 2 নম্বর ডিফারেন্স হলো স্কোপ। আমার প্রসেস ম্যানেজমেন্টের স্কোপ হলো ব্রডার, আমার এনকম্পাসিং দ্য এন্টায়ার অর্গানাইজেশন, এটা আমার পুরা জিনিসটাকে, হোল প্রসেসকে আমি ম্যানেজ করে থাকি। আমার যে 1200 এমপ্লয়ি আছে, 150 ব্রাঞ্চ আছে, এবং আমার যে ডিপোজিট টিপোজিট সবকিছুকে আমি ম্যানেজ করে থাকি। আর বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট হলো ফোকাস। এখানে আমি আরেকটু ডিটেল বলি, দেখেন স্কোপটা। এটা ফোকাস কেন, আমি তো অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে। তো 1200 এমপ্লয়ির ভিতরে আমার 100টা ব্রাঞ্চ লাভে আছে, আমি 100টাতে ফোকাস দিব না, আমি দিব মাত্র 50টা যে লসে আছে, 50টা ব্রাঞ্চ, ওইটাকে ফোকাস দিয়ে আমি তাদেরকে লাভে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। তো এটা হলো প্রসেস ইমপ্রুভমেন্টের কাজ, ঠিক আছে। তো এটা হলো ফোকাস। আর এটা হলো আমার ম্যানেজমেন্ট, হলো আমি আমি 150 ব্রাঞ্চকে ম্যানেজ করি, আমি 150 ব্রাঞ্চকে ম্যানেজ করি, ইফিসিয়েন্টলি ম্যানেজ করার চেষ্টা করি। 3 নম্বর হলো অবজেক্টিভ ম্যানেজমেন্ট প্রসেস ইফিসিয়েন্টলি অ্যাক্রস দ্য অর্গানাইজেশন, ম্যানেজমেন্ট প্রসেস ইফিসিয়েন্টলি অ্যাক্রস দ্য অর্গানাইজেশন। অবজেক্টিভ হলো পুরা আমার 1200 এমপ্লয়ি, 150 ব্রাঞ্চ, আমি সবকিছুই করে থাকি ম্যানেজমেন্টের মাধ্যমে, ঠিক আছে। বাট আমি এখানে প্রসেসে ইমপ্রুভমেন্টে কি করি, আইডেন্টিফাই এন্ড ইমপ্লিমেন্ট ইমপ্রুভমেন্ট ইন স্পেসিফিক প্রসেস। আমি স্পেসিফিক প্রসেসে আমি শুধু আমি এফেক্টেড করি, পুরা জিনিসকে আমি হাত দিই না। ইমপ্লিমেন্টেশন কন্টিনিউয়াস ম্যানেজমেন্টের মাধ্যমে আমি কি করি, ইমপ্লিমেন্ট করে থাকি, এটা আমার কন্টিনিউয়াস প্রসেস। আমার স্পেসিফিক প্রজেক্টে আমি শুধু কাজ করে থাকি। আউটকাম কি, এনহ্যান্স ওভারঅল অর্গানাইজেশনাল পারফরম্যান্স অ্যাডাপ্টেবিলিটি, আমার পুরো অর্গানাইজেশনাল পারফরম্যান্সকে এটা আমার নিয়ে কাজ করি আমি। আর ইনক্রিজ ইফিসিয়েন্সি, আমি ঠিক আছে, স্পেসিফিক প্রসেসে আমি ইফিসিয়েন্সি বাড়াই। যেখানে যেমন 50টা ব্রাঞ্চের সমস্যা, আমি শুধু 50 ব্রাঞ্চের ইফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করি, এই 50টা ব্রাঞ্চের ইফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করি। তো আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল দিই, যে এক্সাম্পল গুলো আপনি মনে রাখলে আসলে দুইটার ভিতরে ডিফারেন্স পেয়ে যাবেন। তো এই যে আমি 50টা ব্রাঞ্চের এক্সাম্পল দিচ্ছি, এই 50 ব্রাঞ্চের এক্সাম্পল হলো আমার ইমপ্রুভমেন্ট। আমি ওই 50টা ব্রাঞ্চ নিয়ে কাজ করি, ওদের ইফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, ওদের কি প্রসেস কিভাবে ডেভেলপ করে তাদের প্রফিটে নিয়ে আসা যায়। আর বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট হলো আমার কি, আমার যে 150 ব্রাঞ্চ আছে সেই 150 ব্রাঞ্চ ম্যানেজ করার চেষ্টা করে থাকি। ক্লিয়ার? এখন আমরা অন্য একটা পরে চলে যাচ্ছি, টিপস টু হেল্প টিম পারফরমেন্স বেটার। তো টিম পারফরমেন্স, আমি ধরেন একটা ব্রাঞ্চে 15 জন এমপ্লয়ি আছে, ওইটা হলো একটা টিম। আমি গ্রুপ বলছিলাম আগের ক্লাসে, আমি টিমও বলতে পারি, তাই না? তো টিম পারফরমেন্স বেটার করার জন্য আমি কি করতে পারি, ক্লিয়ার কমিউনিকেশন থাকা লাগবে, এগুলো হচ্ছে কমন কথাবার্তা। টিম আর গ্রুপ কি একই? টিম আর গ্রুপ একই নাকি? টিম আর গ্রুপ, হ্যাঁ কাছাকাছি টার্ম আর কি, কাছাকাছি টার্ম। তো ক্লিয়ার কমিউনিকেশন থাকা লাগবে, টিপস টু হেল্প টিম পারফরমেন্স বেটার, টিম পারফরমেন্স বেটার করার জন্য কমিউনিকেশন থাকা, এগুলো এগুলো কমন কথাবার্তা, ঠিক আছে। আমার কমিউনিকেশন থাকা লাগবে, সবার ভিতরে টিম ওয়ার্ক বিল্ড আপ করা লাগবে, ঠিক আছে। সেট ক্লিয়ার গোল, আমার টিমের একটা গোল থাকা লাগবে। যেমন 15 জন ব্রাঞ্চের এমপ্লয়ি, ওই ব্রাঞ্চের গোল হলো কি প্রফিট ম্যাক্সিমাইজ করা। প্রোভাইড ফিডব্যাক, আমার ফিডব্যাক থাকা লাগবে, আমার রেগুলারলি ফিডব্যাক দেওয়া লাগবে, ম্যানেজারের কাছে ফিডব্যাক দেওয়া লাগবে। না, ফিডব্যাকের জিনিসটা হলো ধরেন 15 জন এমপ্লয়ি কাজ করে, ঠিক আছে, কোনো ব্রাঞ্চে 15 জন এমপ্লয়ি কাজ করে, একজন এমপ্লয়ি ধরেন 100 কোটি টাকা নিয়ে আসছে ডিপোজিট।
তো ফিডব্যাক মানে এই যে সে ভালো কাজটা করছে তাকে ফিডব্যাক দেওয়া লাগবে, তার স্যালারি বাড়ায় দেওয়া লাগবে, অথবা একটা প্রমোশন দেওয়া লাগবে, অথবা তাকে একটা ইনসেন্টিভ বোনাস দেওয়া লাগবে, অথবা তাকে কিছুই দিলাম না বাট একটা অ্যাপ্রিসিয়েশন লেটার তো দিতে পারি, তাই না? অ্যাপ্রিসিয়েশন লেটার, এই অ্যাপ্রিসিয়েশন লেটারটা হলো ফিডব্যাক। 5 নম্বর হলো সাপোর্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট, তাদেরকে ট্রেনিং এবং স্কিল বিল্ড আপ করা লাগবে টিম পারফরমেন্স বেটার করার জন্য। সেলিব্রেট সাকসেস, যেটা ওই যে একটু আগে বলছিলাম যে প্রোভাইড ফিডব্যাক এবং সেলিব্রেট সাকসেস। সো দুইটাই প্রায় কাছাকাছি টার্ম। বি ফ্লেক্সিবল, আমার ফ্লেক্সিবল হওয়া লাগবে। সেট পজিটিভ এক্সাম্পল, ধরেন আমি আমি ইয়ার অফ দ্য এমপ্লয়ি কেন দিই, ইয়ার অফ দ্য এমপ্লয়ি কেন আমি দিই, এক্সাম্পল স্থাপনের জন্য। তো এই ছিল আমার টিপস টু হেল্প টিম পারফরমেন্স বেটার। আমি 8টা টেকনিক অ্যাপ্লাই করে টিমের পারফরমেন্স বেটার করতে পারি। সহজ একটা পড়া ছিল, কমন কিছু কথা ছিল। আবার আমরা প্রসেস চলে যাচ্ছি, কমন টার্ম রিলেটেড টু বিজনেস প্রসেস। আমরা বিজনেস প্রসেসে বলছিলাম যে বিজনেস প্রসেস কি, এটা একটা প্রসেস হলো আমার একটা সিকুয়েন্সিয়াল কাজ, যে কাজটা করে আমি কি করি, আমি আমার আমার গোল অ্যাচিভ করে থাকি, ঠিক আছে? তো সিকুয়েন্সিয়াল কাজটা কি ছিল, আমি ডিপোজিট আনবো, ল্যান্ড দিব, আমার সার্ভিস বাড়াবো, বাড়ায় আমি কি করবো, প্রফিট প্রফিট ম্যাক্সিমাইজ করবো। এই যে সিকুয়েন্সিয়ালি করতেছি, এটা হলো আমার বিজনেস প্রসেস। তো এটার কিছু কিছু কমন টার্ম আছে এগুলোর সাথে, যেমন ওয়ার্ক ফ্লো, সিকোয়েন্স অফ টাস্ক, আমি যেটা একটু আগে বললাম, ডিপোজিট আনবো, লোন দিব, সার্ভিস বাড়াবো। প্রসেস ম্যাপিং, আমার কিন্তু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকা লাগবে। আমি যে ডিপোজিট বাড়াবো, আমার কিন্তু এখানে একটা ম্যাপ ম্যাপ থাকা লাগবে, ঠিক আছে? ডিটেল থাকা লাগবে। আমি যে ডিপোজিট বাড়াবো, ধরেন আমি একটা গ্রামের ব্রাঞ্চ, একটা ভিলেজের ব্রাঞ্চ, তো ডিপোজিট বাড়ানোর জন্য আমার কি করা লাগবে, আমার বিজনেস পিপলের কাছে যাওয়া লাগবে, ঠিক আছে? তো এই যে আমি বিজনেস পিপলের কাছে যাবো, এটা যে একটা প্ল্যান, এটাকে আমি বলতেছি মেপিং। স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর, আমার কিন্তু একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকা লাগবে। কি পারফরমেন্স ইন্ডিকেটর, আমার যে ব্রাঞ্চের যে পারফরমেন্স ইন্ডিকেটর কি, আমার বিজনেস প্রসেস, ধরেন আমার রুরাল একটা ব্রাঞ্চ, রুরাল ব্রাঞ্চের পারফরমেন্স ইন্ডিকেটর গুলো কি, সে ধরেন এখন 1 কোটি টাকা লসে আছে, তো সে যদি ব্রেক ইভেনে যায়, এটাই হলো ইন্ডিকেটর। সে যে ব্রেক ইভেনে যদি যায়, তাহলে আমি বলবো যে ওই ব্রাঞ্চটা ভালো চলতেছে। তো এরকম ইন্ডিকেটর থাকা লাগবে। বিজনেস প্রসেস অটোমেশন, আমার অটোমেশন থাকা লাগবে। আমি যে সার্ভিস দিব, আমার এটিএম বুথ থাকা লাগবে, ডেবিট কার্ড থাকা লাগবে, ক্রেডিট কার্ড থাকা লাগবে। প্রসেস ইমপ্রুভমেন্ট, আমি কন্টিনিউসলি আমার প্রসেসটা ইমপ্রুভ করার চেষ্টা করব। চেঞ্জ চেঞ্জ ম্যানেজমেন্ট, আমার যে যদি টেকনোলজিক্যাল চেঞ্জ হোক, সোশ্যাল চেঞ্জ হোক, যে চেঞ্জই আসুক না কেন, এগুলো ম্যানেজ করার ক্যাপাবিলিটি থাকা লাগবে। তো এগুলো কমন টার্ম, কিসের সাথে, আমার বিজনেস প্রসেসের সাথে কিছু কমন টার্ম রিলেটেড। তো এটা পরীক্ষা এসে থাকে, আপনার অবশ্যই পড়া লাগবে। সো আমরা এই ছিল আমাদের এখানে এই পর্যন্ত জটিল পড়া ছিল, আমরা একবারে সহজ পড়ায় চলে যাচ্ছি। এগুলো আমরা পারবো, একবারেই সহজ পড়া। এলিমেন্ট অফ টাইম ম্যানেজমেন্ট, আমরা জানি, ধরেন আমি সকালবেলা 10টা বাজে অফিসে ঢুকলাম, 10টা আমি অফিসে ঢুকলাম, আমি যখন আমি ঠিক আছে 10টা বাজে অফিসে ঢুকলাম, আমার 6টা পর্যন্ত আমার অফিস টাইম, ঠিক আছে? 6টা পর্যন্ত অফিস টাইম। এই 6টার ভিতরে আমার ডেস্কের যে কাজগুলো, এগুলো শেষ করা লাগবে। তো আমি একটু এক্সাম্পলই দিই। আমি এক্সিম ব্যাংকে গুলশান ব্রাঞ্চে অ্যাকাউন্ট ওপেন করতাম, ঠিক আছে? তো প্রতিদিন ধরেন 15টা 20টা অ্যাকাউন্ট ওপেন হইতো। তো এটা কিন্তু টাফ ছিল, ক্যাশ বন্ধ হয়ে যেত 4টা বাজে, 4টা বাজে ক্যাশ বন্ধ হয়ে যেত। তো আমি যদি অ্যাকাউন্ট ওপেন না করি, আমি যদি আইডি না পেলে, অ্যাকাউন্ট নাম্বার যদি না পেলে, আবার ওই যে যে লোক অ্যাকাউন্ট ওপেন করে গেছে, সে একটা আপনার ফর্ম পূরণ করে, সরি স্লিপ পূরণ করে কিন্তু টাকা দিয়ে গেছে। আর তখন 500 টাকা ছিল মিনিমাম ডিপোজিট। সো 500 টাকা দিয়ে গেছে, তো আমি 4টার ভিতরে যদি আমি আইডি ওপেন করে যদি অ্যাকাউন্ট ওপেন না করতে পারি, আমার আবার ক্যাশ থেকে চিল্লাপাল্লা করতো যে তুমি অ্যাকাউন্ট ওপেন করো নাই, আমরা তো ক্যাশ গুছাইতে পারতেছি না। তো এইটার জন্য আমার কি করতে হইতো, টাইম ম্যানেজমেন্ট করা লাগতো, তাই না? আমি কি করতাম, আমি সাথে সাথে অন্য কাজ ফেলে আমি কি করতাম, আইডি গুলো ওপেন করতাম, তারপর আমি কি করতাম, আমি অ্যাকাউন্টটা ওপেন করে দিতাম। তো দিয়ে আমি কাজগুলো খুব দ্রুত করে ফেলতাম। তো এই যে এলিমেন্ট অফ টাইম ম্যানেজমেন্ট, আমি কি কি এলিমেন্ট অ্যাপ্লাই করতাম এখানে শিখবো। প্রায়োরিটাইজেশন, আমি যত কাজ বাদ দিয়ে আমি কি করতাম, আগে অ্যাকাউন্ট নাম্বার ফেলতাম, ঠিক আছে? অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করতাম। কারণ আমার ধরেন অ্যাকাউন্ট ওপেনিং এর সাথে আমার আরো কাজ ছিল, আমি স্যালারি দিতাম ওই ব্রাঞ্চের, পোর্শন ব্রাঞ্চের। আমাদের 100 জন এমপ্লয়ি ছিল, স্যালারি দিতাম, তারপর আদার ধরেন কেউ ট্রেনিং এ গেলে তার লেটার লিখে দিতাম, ট্রেনিং এর লেটার লিখে দিতাম। সো আমি ওই কাজগুলো পরে করতাম, আমার আর্জেন্ট যে কাজ, আমি অ্যাকাউন্ট ওপেনের কাজটা আগে করতাম। শিডিউলিং, আমি শিডিউল করতাম, আমি 10 সাড়ে 9টা বাজে অফিসে চলে যেতাম, 9:30 বাজে গিয়ে আমি সবকিছু গুছিয়ে রাখতাম। ডেলিগেশন, আমার কাছে ডেলিগেশন থাকা লাগবে। আমি সব কাজ যদি আমি করে ফেলি তাহলে হবে না। আমার আমার কিছু কাজ আমি কি করব, আমি আমার যে সাবরেট, আমি ইন্টার্ন দিয়ে ফর্ম পূরণ করতাম। আমি ইন্টার্ন দিয়ে আমি কি করতাম, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পূরণ করতাম, ঠিক আছে? তো ফর্ম পূরণ তো যদি আমি যদি ফর্ম পূরণ করতে যাই, ধরো এনআইডি দেখে দেখে তো আমরা কি করতাম, কাস্টমার তো সবকিছু পূরণ করে দিত না, এনআইডি দেখে দেখে আমার আমার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পূরণ করা লাগতো। তো আমি ডেলিগেট করে দিতাম, আমার ইন্টার্নের কাছে আমি ডেলিগেট করে দিতাম।
সো তাইলে এটা দিয়েও আমি টাইম ম্যানেজ করতে পারছি। ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ধরেন অনেক ডিস্ট্রাকশন আসে, বন্ধু বলে চলো চা খেয়ে আসি, ঠিক আছে, বা এটা সেটা আসে, বাট ওইগুলো আমাকে অবশ্যই ম্যানেজ করা লাগতো। আমি চা খাইতে গেলেও 4টার পরে যেতাম, 4টার পরে যেতাম। টাইম ট্রেকিং, আমি টাইম চেক করতাম যে 12টা যখন বাজে তখন আমি দেখতাম যে আমার 15টা অ্যাকাউন্ট ওপেন করা দরকার পুরো দিনে। তো 12টা যখন বাজে তখন আমার 7টা হয়েছে কিনা আমি দেখতাম, 7টা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে কিনা দেখতাম। গোল সেটিং, আমি গোল সেট করতাম যে আমার 4টার ভিতরে শেষ করা লাগবে। রিফ্লেকশন, আমি আমি আসলে এটা রিফ্লেকশন পাইছি আসলে আমার অ্যাকাউন্ট ওপেনিং আমি যখন ছিলাম সাকসেসফুলি ছিলাম। আমার একটা অ্যাপ্রিসিয়েশন ছিল যে আমি ডেস্কটা ভালোভাবে চালাতে পারছি। আমি মাত্র জয়েন করছি, আমি মাত্র জয়েন করার 2 দিন পরে আমাকে অ্যাকাউন্ট ওপেনিং এ দিয়ে দিল, স্যালারি দেওয়ার জন্য দিয়ে দিল। আমার অনেক কাজ করা লাগতো ওই ডেস্কে। সো অনেক কাজ করা লাগতো। সো আমি কিন্তু পারছি, আমি পারছি টাইম ম্যানেজমেন্টের কারণে। টাইম ওয়াস্টার ব্যারিয়ার টাইম, তো আমি যে আমি 15টা অ্যাকাউন্ট বা 20টা অ্যাকাউন্ট ওপেন করতাম, সো এটার ব্যারিয়ারটা কি, কি কি জিনিস আমাকে কি করে ডিস্ট্রাক্ট করে, আমার কাজে হ্যাম্পার করে। পোর কমিউনিকেশন, ধরেন কি করলো, কমিউনিকেশন পোর হইতে পারে কি করে, কাস্টমার কি করলো, কাস্টমার এনআইডি দিল না, এনআইডি না দিয়ে সে টাকা দিয়ে চলে গেছে, তাহলে এটা হবে পোর কমিউনিকেশন হবে। হ্যাঁ, ঠিক আছে। প্রোক্রাস্টিনেশন মানে আমার গড়িমসি করা, এটা হলো গড়িমসি, গড়িমসি। ইনেবিলিটি টু সে নো, তো আমি যদি ধরেন অন্য কেউ, আমি তো অ্যাকাউন্ট ওপেনিং এ ছিলাম, তো অন্য কেউ যদি আমাকে কি করতো, এফডিআর করতেও দিত, কথার কথা এফডিআর করতে দিত, তাহলে কিন্তু আমি অ্যাকাউন্ট ওপেনিং শেষ করতে পারতাম না। তো আমাকে না বলা লাগতো যে আমার অ্যাকাউন্ট, আমার নাম্বার অফ অ্যাকাউন্ট বেশি আমার হাতে, আমি এফডিআর ওপেন করতে পারবো না। তো অনেক সময় নো বলতে হয়, আমাকে শিখতে হয় নো বলা। স্ট্রেস এন্ড ওরি, আমার স্ট্রেস ম্যানেজমেন্ট করা দরকার হয়। আমি যদি এটা আমার বেরিয়ার, আমরা করতেছি টাইম ওয়াস্টার বেরিয়ার, আমি টাইম ম্যানেজমেন্টের বেরিয়ার গুলো কি কি, আমি দিন 20টা অ্যাকাউন্ট ওপেন করি, এই 20টা অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে আমার কি কি বাধা আসে। স্ট্রেস, আমি যদি মেন্টালি স্ট্রেসে থাকি তাহলে কিন্তু আমার বাধা আসে, ঠিক আছে। তো আমি স্ট্রেসের একটা এক্সাম্পল দিই, ধরেন আমি যখন ক্লাস নেই, আজকে যেমন আপনাদের ওএম ক্লাস পড়াবো, ওএম ক্লাসে আমার 71টা স্লাইড ছিল। তো আমি কিন্তু খুব স্ট্রেসে ছিলাম, তো আমি স্ট্রেসটা কিভাবে মিনিমাইজ করছি, যে আমি মনে করছি যে আচ্ছা ঠিক আছে, আমি 8টার ক্লাসটা আমি দরকার 8টা 5-এ জয়েন করবো, সমস্যা নেই। তারপর আমি কি করি, আমি স্ট্রেস ফ্রি থাকি। তো স্ট্রেস ফ্রি থাকার জন্য আমি কিন্তু চেষ্টা করি সবসময়। স্ট্রেসে থাকলে আপনাদের ক্লাস নিতে পারতাম না কখনো। ল্যাক অফ অর্গানাইজেশন, আমার ল্যাক অফ অর্গানাইজেশন, আমার যদি প্রসেসে, আমার আমার ব্রাঞ্চে যদি কোনো প্রসেসে সমস্যা থাকে, ফেইলর টু ডেলিগেট, আমি যদি ডেলিগেট না করতে পারি, আমি যদি ইন্টার্নকে যদি আমি কাজ না দিতে পারি, ইনএভিটেড প্ল্যানিং, আমি যদি প্ল্যানটা ঠিক না থাকে, আমি যদি শুরু থেকে সকালবেলা আইসা 10টা থেকে যদি আমি 2টা পর্যন্ত কি করি, আমি যদি লেটার লিখি, ট্রেনিং এর লেটার লিখলে কিন্তু আমি আসলে অ্যাকাউন্ট ওপেনিং হবে না, আমার কাছ থেকে ঝামেলা করবো আমাকে। তো আমি এই জিনিসগুলো কিন্তু আমার 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 বেরিয়ার হিসেবে কাজ করে। তো আমার টাইম বেনিফিট কি, আমার টাইম ডিফিনেশন এন্ড বেনিফিট অফ টাইম ম্যানেজমেন্ট। আসলে প্রথম আমরা টাইম ম্যানেজমেন্টের ডেফিনেশনটা কি, এটা আসলে শুরুতে আসার দরকার ছিল। টাইম ম্যানেজমেন্টের ডেফিনেশন কি, টাইম ম্যানেজমেন্ট হলো আমি যদি প্ল্যান করি ঠিকভাবে এন্ড অর্গানাইজ হাউ দ্য অ্যালোকেটিভ টাইম এফিসিয়েন্টলি। আমার টাইম ম্যানেজমেন্টের ডেফিনেশন হলো আমার যে আমি 10টা থেকে 6টা পর্যন্ত আমি কোন কাজটা কখন করব, কিভাবে করব, এটা যে প্ল্যান করা, ওইটাকে আমি টাইম ম্যানেজমেন্ট বলতেছি। এটা হলো আমার সুবিধা কি, আমার ইনক্রিজ প্রোডাক্টিভিটি, আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে। ইমপ্রুভ সার্ভিস কোয়ালিটি, আমি সার্ভিস কোয়ালিটি, আমি 15টা অ্যাকাউন্ট আমি সুন্দরভাবে ওপেন করতে পারতেছি। স্ট্রেস রিডাকশন, আমি স্ট্রেসে থাকি না। বেটার ডিসিশন মেকিং, আমি আমি বেটার ডিসিশন নিতে পারি। এনহ্যান্স কমপ্লায়েন্স, আমি কিন্তু কমপ্লায়েন্স থাকতে পারি, বাংলা আমার আমার ক্যাশিয়ার কি করতে হয় না, আমার ক্যাশ ডিপার্টমেন্ট থেকে আমাকে ওপর চাপ আসে না। তো পড়াগুলো খুবই সহজ, আমরা পরবর্তী পরে চলে যাচ্ছি। প্রসেস অফ টাইম ম্যানেজমেন্ট, আমরা কি কি প্রসেস ফলো করে থাকি। আমরা সেট ইউর ওন প্রায়োরিটিস, আমি আমি আমার পার্সোনাল কাজ আগে করব না, আমার প্রফেশনাল কাজ আগে করব, আমি সেট করে থাকি। আমি 10টা থেকে 6টা পর্যন্ত, আমি 10টা থেকে 6টা পর্যন্ত অফিস টাইমে আমার পার্সোনাল কাজ আমি করি না, ঠিক আছে। ডিটারমাইন ইউর গোল ফর ইচ প্রায়োরিটি, আমি আমার আমি আমি গোল সেট করি আমার প্রত্যেকটা প্রায়োরিটি কাজের জন্য। প্ল্যান স্টেপ ফর গোল অ্যাটেনমেন্ট, allocate time appropriately for each step, use time management tool, ওই টাইম ম্যানেজমেন্ট টুল ইউজ করতে পারেন আপনি। আপনি টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স ইউজ করতে পারেন, মেট্রিক্স ইউজ করে আপনি বলতে পারেন যে আপনি কোন কাজটা প্রায়োরিটি বেশি, কোন কাজটা কম। তো আর্জেন্ট এবং আমার ইম্পর্টেন্ট, তো ধরেন আর্জেন্ট আমি এই পাশে রাখলাম, মেট্রিক্স তো সবসময় মেট্রিক্স সাজাই আর কি, সাজায় দেখি যে কোনটা বেশি জরুরি। তো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, তো যে কাজগুলো আর্জেন্টও আমার এই মেট্রিক্সের এই ঘরে যেগুলো আছে এগুলো আমার আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট দুইটাই। ক্রাইসিস ম্যানেজমেন্ট আমার আর্জেন্ট, ঠিক আছে। প্রেসিং প্রবলেম, ডেডলাইন ড্রাইভেন প্রজেক্ট, ঠিক আছে, এগুলো আমার আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, এগুলো আমি সবার আগে করব। এবার আসি যে আমার আর্জেন্ট কিন্তু আমার নট ইম্পর্টেন্ট,
যেহেতু আর্জেন্ট এটা আমি আগে করবো, আমি এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিব। নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট করা লাগবে, রিলেশনশিপ বিল্ডিং, ফাইন্ডিং নিউ অপরচুনিটি, লং টার্ম প্ল্যানিং, ঠিক আছে, পার্সোনাল গ্রোথ, রিক্রিয়েশন, এগুলো আমার খুবই দরকারি জিনিস, তো এটা আমি 2 নম্বরে রাখছি, ঠিক আছে। আর্জেন্ট এবং নট ইম্পর্টেন্ট, তো আর্জেন্ট যেহেতু আমার করা লাগবে, ইন্টারাপশন, ইমেল, কল, মিটিং, পপুলার অ্যাক্টিভিটি, প্রক্সিমিটি, এটা 3 নম্বর হবে, 3 নম্বরে যাবে। 4 নম্বরে আমার এটা আর্জেন্ট না, নট ইন্টারেস্ট, এগুলো করলে হয় না করলে হয়, আমি ক্রস চিহ্ন দিলাম, এটা আমি করলেও পারি না করলেও পারি, তো এটা আমার আসে যায় না কোনো কিছু। চলো টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স আমি আবারও বলতেছি, আমার যেগুলো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট দুইটাই, আমার কন্টেন্ট ওয়ানে যেগুলো আছে এগুলো খুব হাই প্রায়োরিটি দিয়ে আমি প্রথমে করব, তারপর এটা করব, তারপর এটা করব, তারপর এটা আমি করলেও পারি না করলেও পারি। ক্লিয়ার? তো আপনি আপনার অফিসে আপনি কি করতে পারেন, এরকম একটা টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স বানাইতে পারেন, যেখানে এখানে কি থাকবে, এখানে আর্জেন্ট থাকবে, ঠিক আছে, এখানে নট আর্জেন্ট থাকবে, তো এখানে আমার ইম্পর্টেন্ট থাকবে, এখানে নট ইম্পর্টেন্ট থাকবে। আপনার কোন কাজগুলো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট ওগুলো এখানে লেখলেন আপনি, আপনি এখানে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো লেখলেন, যেগুলো আর্জেন্ট এগুলো লেখলেন, লিখে আপনি কি করলেন, এগুলো আগে করলেন, তারপর এগুলো করলেন, তারপর এগুলো করলেন, এটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমার মেট্রিক্স ব্যবহারের সুবিধাগুলো কি কি, সুবিধা তো সবসময় সুবিধার কথাগুলোই বলবো। আমি একটা সুবিধা, আপনি একটা টেকনিক শিখে দিই। বেনিফিটে সবসময় কি করবেন, পজিটিভ দিকগুলো বলবেন, ঠিক আছে, বেনিফিটে সবসময় পজিটিভ দিকগুলো বলবেন। ইনক্রিজ প্রোডাক্টিভিটি, আমার প্রোডাক্টিভিটি বাড়ায়, বেটার টাইম ইউটিলাইজেশন, রিডিউস স্ট্রেস, ইমপ্রুভ ডিসিশন মেকিং, সো এগুলো আমার করে থাকে আমার টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স। গ্রেট ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ঠিক আছে, ইমপ্রুভ রিলেশনশিপ, ইনক্রিজ অ্যাচিভমেন্ট, সব সব পজিটিভ কথাবার্তা আপনি আপনি বেনিফিটে বলবেন। এবার চলে আসছি স্ট্রেস ম্যানেজমেন্ট, আমরা চলে আসতেছি অন্য একটা পড়ায়। তো অন্য একটা পড়ায় যাওয়ার আগে আপনাকে একটু 1 মিনিট সময় দিচ্ছি, আপনি একটু চিন্তা শক্তি বাড়ানোর জন্য, একটু এনার্জেটিক হওয়ার জন্য। আমি জাস্ট একটু ফ্লোর দিচ্ছি আপনাকে, একটু ফ্লোর দিচ্ছি, আপনাকে একটু রেস্ট দিচ্ছি, যে আমরা পরবর্তী পড়ায় যাওয়ার আগে। সো একটা থিওরিটিক্যাল ক্লাস আমরা খুব সুন্দরভাবে পড়তেছি, আমরা খুব সহজ সহজ জিনিসগুলো এই চ্যাপ্টারে পড়তেছি, আমরা একটা সহজ পড়ায় চলে যাচ্ছি, স্ট্রেস ম্যানেজমেন্ট কি। তো আপনারা আসলে আমি একটু অন্যভাবে বলি, হ্যাঁ, ধরুন স্ট্রেসটা কি, স্ট্রেসটা প্রথমত হলো স্ট্রেস কি। ধরেন আপনি একটা এফটি করছেন, হ্যাঁ, এফটি করছেন, আপনার দরকার হলো আপনি কি করলেন, আপনি কাস্টমারের অ্যাকাউন্ট হয়তো ধরেন এবিসির অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, আপনি না দিয়ে আপনি XYZ এর অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো XYZ তো সাথে সাথে টাকা তুলে নেয় নাই, আপনি ধরেন হ্যাঁ, তো আপনি একটা ভুল করে ফেলছেন, এই যে আপনি ভুল করছেন এটা কিন্তু আপনার স্ট্রেসে পড়ে গেছে। তো আপনি ধরেন এটা আপনি আপনি কি করলেন, আপনি একটা স্ট্রেসে পড়ে গেছেন। তো অনেকে দেখা যাচ্ছে এএফটি, ধরেন 10 লাখ টাকার একটা এফটি, তো এএফটি না, ধরেন এ ব্যক্তি করলে একরকম রিয়েক্ট করবে, বি ব্যক্তি করলে একরকম রিয়েক্ট করবে। এই ব্যক্তি যদি ধরেন খুব টেনশন করে, স্ট্রেসে থাকে, সে প্রেশার নিতে পারে না, ঠিক আছে, নার্ভাস হয়ে যায় অল্পতে, সে দেখা যাবে বেশি নার্ভাস হয়ে যাবে, সে কান্নাকাটি শুরু করে দিবে, আমি ভুল করে ফেলছি। বি ব্যক্তি স্মার্টলি হ্যান্ডেল করবে, সে কি করবে, সে ম্যানেজারের কাছে যাবে যে আমার ভুল হয়ে গেছে, এটা একটু রিভার্স করে দেন, রিভার্স করে দেন। এগুলো তো প্রত্যেকটা ভুলের তো এররের তো একটা প্রসেস আছে, তাই না, রিভার্সাল প্রসেস আছে। তখন আরেকটা এফটি করে আমি রিভার্স করে দিলাম, বাজার হিসেবে আমি কিছু প্রমাণ রাখলাম। তো এটা একটা এক্সাম্পল দিলাম আর কি স্ট্রেসের, যে আমি স্ট্রেসটা কিন্তু একভাবে মেনটেন করতে পারি। আমি আমার নিজের লাইফের এক্সাম্পল দিই, ধরেন আমার আমার ক্লাস আপনাদের সাথে 8টা বাজে, তখন আমার কি হইতেছে, আমার স্লাইড প্রপারলি রেডি হয় নাই, আমি ঠিকভাবে পড়তে পারি নাই। তো আমি কিন্তু আমি আমি ধরেন এই খুব স্ট্রেসে থাকি, আমার 8টা বাজে এগুলো প্রিপারেশন নেওয়া লাগবে। তো আমি ধরেন রবিবারে পড়ছি, সোমবারে আমি স্লাইড নিয়ে কাজ করছি, মঙ্গলবারে কাজ করছি, বুধবার বৃহস্পতিবার হয়ে গেছে। তো তারপর আমি দেখা যাচ্ছে আমি আমি কিন্তু এই ক্লাসের আগেও আমার পড়াশোনা করা দরকার হয়, তো আমি কিন্তু খুব স্ট্রেসে থাকি। তো এই যে স্ট্রেসের ডেফিনেশনটা আমরা এখানে শিখি আগে, যে প্রেশার অফ ফিল্ড ইন লাইফ স্পেশালি ফর এট ওয়ার্ক, যে আমি আমি কাজের ক্ষেত্রে আমি যে প্রেশারে থাকি, যে প্রেশারটা ফিল করি কাজের, ওইটাই হলো আমার স্ট্রেস। রিয়েকশন টু স্ট্রেস ভেরি ফ্রম পার্সন টু পার্সন, আমার রিয়েকশনের স্ট্রেসের রিয়েকশনটা একজন থেকে আরেকজনে ভেরি করে। আমি বলছিলাম না যে আমি একটা কাজ ভুল করছি, এফটি তে ভুল করছি, এ একভাবে রিয়েক্ট করবে, বি একভাবে রিয়েক্ট করবে, সবার স্ট্রেসের রিয়েকশন কিন্তু সমান না। এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আবার অর্ডারও নিচ্ছি বইয়ের, আমি আবার কি করতেছি, আপনাদের এই যে আমি আবার আপনাদের জন্য আবার নোটও ইমপ্রুভ করার কাজ করতেছি, অফিসের কাজ করতেছি, পার্সোনাল লাইফ ব্যালেন্স করতেছি। তো আমি কিন্তু স্ট্রেসে থাকি না, আমি চেষ্টা করি এগুলা মানে এনজয় হিসেবে নেওয়ার জন্য, আমি স্ট্রেস ফ্রি ওয়ালে করার জন্য, স্মার্টলি হ্যান্ডেল করার জন্য। যদিও প্রেশার থাকে, কম বেশি প্রেশার থাকে, প্রেশার না থাকলে তো এত সুন্দর ক্লাস দিতে পারতাম না।
তো এক একজন একেভাবে রিয়াকশন করে, ঠিক আছে। সিমটম অফ এক্সেসিভ স্ট্রেস, আমার এক্সেসিভ স্ট্রেস, আমি যখন স্ট্রেসটা এক্সেসিভ হয়ে যায়, তো তখন আমি এই ব্যক্তির ক্ষেত্রে যদি বলি, আমি এই ব্যক্তি, আমি বলছিলাম বেশি স্ট্রেস নেয় সে, বি ব্যক্তি রিল্যাক্সে থাকে যদিও সব কাজ করে। তো স্ট্রেস হলে আমি কি থাকতে, আমি অ্যাংজাইটি হয়ে যাই, আমি অ্যাংজাইটি হয়ে যাই, আমি ইরিটেবিলিটি হয়ে যায় আমার আমার ঠিক আছে, ইনএবিলিটি টু রিল্যাক্স, আমি রিল্যাক্স হইতে পারি না, আমি রিল্যাক্স একবারই হইতে পারি না, আমি সবসময় টেনশনে থাকি। আনকোঅপারেটিভ বিহেভিয়ার, আমি আসলে কোঅপারেটিভ হই না, আমি দেখা যাচ্ছে আমার ফ্যামিলি লাইফে আমার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করি না, আমার ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করি না। এটা হয় আমাদের লাইফে, কিন্তু এটা আমরা প্রতিনিয়ত, আমরা স্পেশালি ব্যাংকাররা কিন্তু অনেক স্ট্রেসে থাকি। আমার বস বলতেছে ডিপোজিট আনো, ডিপোজিটের টার্গেট কিন্তু অনেকে সাফার করায়। পটেনশিয়াল সাবস্টেন্স অফ এবিউজ, আমার আমার সাবস্টেন্স গুলা কি কি, ঠিক আছে। সো আমি যদি স্ট্রেসে থাকলে কি আউটকাম আসে, এগুলো আমরা পরের স্লাইডে শিখতেছি। তো এই ছিল আমার স্ট্রেসের, আমার ডেফিনেশন শিখছি, আমরা রিয়েকশন গুলো শিখছি, যে একজন একভাবে রিয়েক্ট করে, সিমটম গুলো শিখছি, আমি যদি স্ট্রেসে থাকি তাহলে আমি কি সিমটম প্রকাশ পায়। এই হলো আমার স্ট্রেস ম্যানেজমেন্টের বেসিক কথাবার্তা। আমরা এখন চলে যাচ্ছি স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক, আমি স্ট্রেস কিভাবে টেকনিক, কি টেকনিক অ্যাপ্লাই করে এটা ম্যানেজ করবো। আর ইন্টারভিউ সোর্স অফ স্ট্রেস, আমি আগে সোর্স অফ স্ট্রেসটা দেখবো। আমার অ্যাকাউন্টে 20টা অ্যাকাউন্ট ওপেন করা লাগে দিন। সো এটা আমার স্ট্রেস, আমার 20টা অ্যাকাউন্ট আমার 4টার ভিতরে ওপেন করা লাগে। সো আমি শুরুতে আইডেন্টিফাই করলাম প্রায়োরিটাইজ টাস্ক, আমি কি করলাম, প্রায়োরিটাইজ করলাম যে 20টা অ্যাকাউন্ট আমি আগে ওপেন করব, তারপর আমি কি করব, বাকি কাজ করব, আমি স্যালারি দেবো পরে। সেট রিয়েলিস্টিক গোল, আমি যদি 20টা পারি 20টা ওপেন করব, যদি তার বেশি হয়ে যায় 30টা হয়ে যায়, আমি বিভিন্ন ইনচার্জকে বলবো ভাই আমি পারবো না, স্যার আমি পারবো না, আমাকে 20টা দেন, আর বাকি কাজটা অন্য কাউকে দেন। এনকারেজ ব্রেক এন্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনি এই 20টা অ্যাকাউন্ট ওপেন করার মাঝখানে আমাকে অ্যাক্টিভিটি নেওয়া লাগে। এই যে আমি একটু আগে আপনাদের সাথে ব্রেক নিলাম, আমি কিন্তু একটু হাত পা নাড়াচাড়া করছি, হ্যাঁ, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির দরকার হয়। ইউটিলাইজ সাপোর্ট রিসোর্স, আমি যদি ইন্টারন ইউজ করতে পারেন, আমি যদি ইন্টারন ইউজ করতাম অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে, সো আপনি সাপোর্ট রিসোর্স ইউজ করবেন। এক্সট্রিম প্রোডাক্ট অফ স্ট্রেস, আপনি যদি অনেক বেশি স্ট্রেসে থাকেন তাহলে আপনি কি প্রোডাক্ট আসবে, আউটকাম কি আসবে, আউটকাম কি হবে, পোর ডিসিশন মেকিং, আপনি ঠিকভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। আপনি 20টা অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে দেখবেন যে একজন বাবার নাম ভুল করছেন, ঠিক আছে, বার্থ ডেট ভুল ইনপুট দিচ্ছেন, অনেক কিছু ভুল করে ফেলছেন। বার্ন আউট, আপনি কি করবেন, বার্ন আউট হবেন, ভিতরে ভিতরে দগ্ধ হবে। হেলথ প্রবলেম দেখা দিবে, আপনার ধরেন আপনি ওবিসিটি হবে, আপনার প্রেশার বাড়বে, ঠিক আছে, আপনার হার্টের ডিজিজ দেখা দিবে। ডিক্রিজ মোটিভেশন, আপনার আপনি কাজ করতে পারবেন না, মোটিভেটেড হবেন না। ইনক্রিজ কনফ্লিক্ট, আপনি কনফ্লিক্ট বাড়াবেন, আপনি কাজে ভুল করবেন, বসের সাথে মিসম্যানেজমেন্ট হবে, আপনার ব্যবহার খারাপ হয়ে যাবে। সো এই জিনিসগুলো হয়, হ্যাঁ। সো এই ছিল আমার এক্সট্রিম প্রোডাক্ট ফর স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেসের এক্সট্রিম প্রোডাক্ট, এগুলো আমার আউটকাম। আমি যদি স্ট্রেসে কাজ করি, আমি যদি স্ট্রেসে থাকি, তাহলে এই জিনিসগুলো হয়ে থাকে। সো কজেস অফ স্ট্রেস, আর কেন আসলে আমি স্ট্রেসে থাকি, কেন আমি স্ট্রেস ফিল করি। হাই ওয়ার্কলোড, আমার ক্যাপাসিটি আছে হলো 10টা অ্যাকাউন্ট ওপেন করার, আমাকে যদি 30টা অ্যাকাউন্ট ওপেন করতে দেয়, আমি কি করব, আমি স্ট্রেসে থাকবো, এটা অ্যাভয়েড করার সুযোগ নাই, ঠিক আছে। পোর কমিউনিকেশন, আমার কি কমিউনিকেশন ঠিক নাই, আমার বস জিবি ইনচার্জ একভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার ম্যানেজার আরেকভাবে বলতেছে। এমবিগুইটি, আমি আসলে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করব, আমি সফটওয়্যার কিভাবে ওপেন করব আমি জানি না। ল্যাক অফ কন্ট্রোল, আসলে আমাকে মনিটর করার কেউ নাই। ইনএডিকুয়েট সাপোর্ট সিস্টেম, আমার কোনো ইন্টার্ন নাই। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, আমার দেখা যাচ্ছে আমার যে অ্যাপডের ওপেন করতেছে সে সে হলো দিন মাত্র 2টা অ্যাপডের ওপেন করতেছে, আর আমি হলাম 30টা অ্যাকাউন্ট ওপেন করতেছি। সো আমার ভিতর এই দুইজনের ভিতরে কনফ্লিক্ট কাজ করতেছে। চেঞ্জ এন্ড আনসার্টেনিটি অফ ওয়ার্ক প্লেস, আমার যদি জব সিকিউরিটি না থাকে। ডিসক্রিপশন এন্ড হ্যারাসমেন্ট, বুলিং যদি থাকে, দেখবেন এটা হয়, আমি দেখছি আমার ব্যাংকে, আমি যখন আমি যখন ব্যাংকে ছিলাম তখন আমি দেখছি নতুন কোনো এমপ্লয়ি আসলে আমরা বুলিং করতাম, ঠিক আছে, নতুন কোনো এমপ্লয়ি জয়েন করলে ও তো কিছু পারে না। তো এগুলোর কারণে কিন্তু ওই যে জয়েন করছে নতুন, সে কিন্তু স্ট্রেসে থাকে। ল্যাক অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স, টাইম ম্যানেজমেন্ট স্কিল, আমার স্কিল নাই। জব ইনসিকিউরিটি, আমার যদি জব ইনসিকিউর থাকে আমি কিন্তু স্ট্রেসে থাকি, ঠিক আছে। তো এই জিনিসগুলোর কারণে আমি বাংলায় লিখে দিলাম, এই জিনিসগুলোর কারণে কারণে আমি কি থাকি, স্ট্রেসে থাকি। ইন্টারনাল স্ট্রেসর ফর ব্যাংক এমপ্লয়ি, আমার ইন্টারনাল গুলা কি কি, আমার ইন্টারনাল, হ্যাঁ, ইন্টারনাল স্ট্রেস গুলা কি কি, আমরা এক্সটার্নাল শিখবো, ইন্টারনাল শিখবো। যে আমি ব্যাংকে চাকরি করি, এই ব্যক্তি খুব স্ট্রেসে আছে, বি ব্যক্তি রিল্যাক্সে আছে। তো এই ব্যক্তি কেন স্ট্রেসে আছে, ইন্টারনাল ফ্যাক্টর হলো কি, হাই ওয়ার্কলোড, আমার 30টা অ্যাকাউন্ট ওপেন করার ক্যাপাসিটি নেই, বাট আমাকে দিয়ে রাখছে। পারফরমেন্স পারফরমেন্স প্রেশার, আমাকে এফডিআর আনতে বলছে, সো এফডিআর না আনলে প্রমোশন হবে না, এই কারণে আমি স্ট্রেসে থাকি। রোল অফ এমবিগুইটি, আমার এমবিগুইটি আছে, আমি ক্লিয়ার না, আমার রোল ক্লিয়ার না, আমি আছি অ্যাকাউন্ট ওপেনিং এ, আমাকে আবার স্যালারি দেওয়ার জন্য বলতেছে।
ওয়ার্কপ্লেস রিলেশনশিপ, আমি যে যে জিবিতে আমার 5 জন কাজ করি, 5 জনের সাথে আমার রিলেশন ভালো না। কেরিয়ার প্রগ্রেসিভ কনসার্ন, আমি ধরেন যত ভালো কাজ করি না কেন প্রমোশন দেয় না। আমি দেখছি যে অ্যাকাউন্ট ওপেনিং এ যারা ছিল তাদের কাউকে প্রমোশন দেয় না, যারা রেফারেন্সের লোক শুধু ওদের প্রমোশন দেয়, তাহলে কিন্তু আমি স্ট্রেসে থাকবো। এক্সটার্নাল কোন ফ্যাক্টর গুলো আমার স্ট্রেসর হিসেবে কাজ করে? ইকোনমিক ফ্লাকচুয়েশন। বর্তমানে যেটা হয়েছে দেখেন, ফাইন্যান্স সেক্টর খারাপ যাচ্ছে, ফাইন্যান্স সেক্টর আমার ওভারঅল ফাইন্যান্স সেক্টরই খারাপ যাচ্ছে। সো এই কারণে আমার কি হচ্ছে না, আমার আমার প্রমোশন হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না। সো এটা কিন্তু আমার এক্সটার্নাল ফ্যাক্টর আমাকে স্ট্রেসে রাখতেছে। রেগুলেটরি চেঞ্জ, আমার বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রতিনিয়ত অনেক কিছু চেঞ্জ করতেছে। কাস্টমার এক্সপেকটেশন, আমার কাস্টমার এক্সপেকটেশন আমি ফুলফিল করতে পারতেছি না। টেকনোলজিক্যাল চেঞ্জ, আমার কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আসতেছে, এগুলো আমাকে স্ট্রেসে রাখতেছে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমার আসলে ছেলে অসুস্থ, তো ছেলে অথবা ফ্যামিলি মেম্বারে আমার ফ্যামিলি মেম্বারকে বেশি সময় দেওয়া লাগতেছে। সো আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারতেছি না, ঠিক আছে, আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারতেছি না। আমি দেখা যাচ্ছে যে অফিস যেহেতু আমি কি, আমি ক্রেডিট কার্ড আছে আমার 16টা, আমি একটা ভালো এক্সাম্পল দিই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের। আমার ক্রেডিট কার্ড আছে 20টা, সো আমি ক্রেডিট কার্ডে পেমেন্ট দিই, এই কার্ড থেকে ওই কার্ডে নেই, সো এগুলো করতে করতে আমার সময় চলে যাচ্ছে, আমি অফিসে মনোযোগ দিতে পারতেছি না। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাই, এই কারণে আমি স্ট্রেসে আছি। তো এই ছিল আমার কি, যে আমার এক্সটার্নাল ফ্যাক্টর যেগুলো আমাকে কি করতেছে, আমার স্ট্রেসর হিসেবে কাজ করতেছে, আমাকে স্ট্রেস দিচ্ছে। রিলেশনশিপ বিটুইন স্ট্রেস এন্ড জব পারফরমেন্স, আমার জব পারফরমেন্সের সাথে স্ট্রেসের রিলেশনশিপ আছে। আমি যদি স্ট্রেসে থাকি তাহলে আমার পারফরমেন্স ভালো না। পি দিয়ে বুঝলাম, আমি স্ট্রেস যদি বেশি বাড়ে আমার পারফরমেন্স ডাউন হয়, নেগেটিভ ইম্প্যাক্ট, আমার নেগেটিভ ইম্প্যাক্ট আছে একটা হেলথ ইস্যু, আমার শরীর খারাপ হয়ে যায়। সো আমি যখন শরীর খারাপ হয়, আমি স্ট্রেসে থাকলে আমার শরীর যখন খারাপ হয়, তখন আমার পারফরমেন্স ডাউনের দিকে যায়। পজিটিভ স্ট্রেস, আমার মডারেট স্ট্রেস ঠিক আছে, মডারেট স্ট্রেস যদি হয় ঠিক আছে। যেমন আপনাদের ক্লাস নেওয়ার সময় আমি কি কে থাকি, ক্লাস নেওয়ার আগে আমি কিন্তু 2 ঘন্টা আগে থেকে মানে পুরো সপ্তাহ তো পড়ি, 2 ঘন্টা আগে থেকে আমি আবার পড়া শুরু করি। সো আমি স্ট্রেসে থাকি বলে কিন্তু আমি আপনার ভালো ক্লাস নিতে পারি। ওভারহিউমিং স্ট্রেস, আমার যদি এক্সেসিভ স্ট্রেসে থাকতাম তাহলে আমি ক্লাস নিতে পারতাম না। টাইপস এ ভার্সেস টাইপ বি পার্সোনালিটি, আমরা একটা মজার পরে চলে যাচ্ছি। আমার টাইপ এ পার্সন আর বি পার্সনের ভিতর ডিফারেন্সটা কি? টাইপ এ পার্সন, ধরেন মেটামেন্টর, আমি দিলাম মেটামেন্টর আপনার বুঝার সুবিধার্থে, ঠিক আছে। মেটামেন্টর হাইলি কম্পিটিটিভ, স্ট্রং সেন্স অফ আর্জেন্সি, প্রোন টু স্ট্রেস, ঠিক আছে। সে গোল ওরিয়েন্টেড হয়, আমার হাইলি কম্পিটিটিভ, ইমপেশেন্ট এবং গোল ওরিয়েন্টেড হয়। টাইপ এ পার্সন, তারা রিস্ক টেকার, তারা রিস্ক টেক পছন্দ করে, হ্যাঁ। তারপর হলো প্রোন টু স্ট্রেস এন্ড অ্যাংজাইটি টু দেয়ার হাই প্রেশার মাইন্ডসেট। টাইপ বি পার্সন হলো কি লেড ব্যাক, রিল্যাক্স এন্ড লেস কম্পিটিটিভ, সে সবসময় রিল্যাক্স থাকতে পছন্দ করে, কাজ করে না। মোর ক্রিয়েটিভ, ইমাজিনেটিভ এন্ড প্রসেস ফোকাস, আপনি দেখবেন যে যারা যারা চারুকলার পোলাপায়, ঠিক আছে, চারুকলার যারা স্টুডেন্ট চারুকলা, ওরা দেখবেন যে খুব রিল্যাক্স, ঠিক আছে, সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেছে, বাট ওরা কিন্তু আবার ক্রিয়েটিভ হয়। লেস ড্রাইভেন বাই স্ট্রেস, ওরা আসলে স্ট্রেস নেয়ই না। সো আমরা এটাকে টাইপ বি বি পিপল বলতেছি। আমরা আরেকটা ডিফারেন্ট পরে চলে যাচ্ছি, বিজনেস প্রসেস এবং অর্গানাইজেশনাল গোল। তো বিজনেস প্রসেস আমি পড়ছিলাম, তাই না? বিজনেস প্রসেস কি, আমি যে প্রসেসের মাধ্যমে কি করতেছি, আমি ডিপোজিট বাড়াচ্ছি, আমি লোন বাড়াচ্ছি, আমি সার্ভিস বাড়াচ্ছি। তো এই যে একটা প্রসেসে আমি কি করতেছি, প্রফিট ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এটা বিজনেস অর্গানাইজেশনাল গোল। তো এটার মিল আছে, কিন্তু দুইটার ভিতরে মিল আছে। আমি যদি আমার বিজনেস প্রসেস যদি ঠিক থাকে তাহলে গোল অ্যাচিভ হয়। বিজনেস প্রসেস আর স্ট্রাকচার অ্যাক্টিভিটি, আচ্ছা এটা পুরো আমরা পড়ে আসছি, এটা রিপিটেশন আমার সিএনওবিতে আসছিল বলে কিন্তু আবার চলে আসছে এখানে। তো এটা আমরা পড়ে আসছি, বিজনেস প্রসেস হলো স্ট্রাকচার অ্যাক্টিভিটি ডিজাইন টু অ্যাচিভ স্পেসিফিক অর্গানাইজেশনাল গোল, যেটা আমি মাত্র বললাম আর কি, হ্যাঁ। ফান্ডামেন্টাল স্টেপস টু কাস্টমার সার্ভিস প্রসেস, তো এটা হলো আমার 97তে আসছিল, 99তে আপনি আশা করতেই পারেন। তো ফান্ডার কি কি স্টেপ ফলো করে আমি কাস্টমার সার্ভিস দিয়ে থাকি? একটা আমার হলো কাস্টমার ইনকোয়ারি এন্ড ইস্যু আইডেন্টিফিকেশন, কাস্টমার কি চাচ্ছে, আমি এখানে দিলাম কি, কাস্টমার কি চাচ্ছে এটা আমি বোঝার চেষ্টা করবো। রেসপন্স এন্ড একনলেজমেন্ট, আমি তার চাহিদাটা আমি কি, সে কি চাচ্ছে ওটা রেসপন্স করব। 3 নম্বরে হলো আমি কি ইনফরমেশন গ্যাদারিং করব, তার ইনফরমেশন গ্যাদার করব, ঠিক আছে, তার রেসপন্সটাকে ফুলফিল করার জন্য, তার চাহিদাকে মিট আপ করার জন্য। প্রবলেম সলভিং, সে চাচ্ছে হলো এটিএম কার্ড, ডিজিটাল ব্যাংকিং, আমি তাকে ডিজিটাল ব্যাংকিং দেওয়ার চেষ্টা করব। রিজুলেশন এন্ড ফিডব্যাক, তাকে আমি আমি ফিডব্যাক নিব তার কাছ থেকে, সে আসলে এটিএমটা সে পছন্দ করছে কিনা, ঠিক আছে, ফলো আপ করবো, এভাবে তাকে আমি স্যাটিসফাই করবো।
তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা। সো আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো সবাই ভালো থাকবো, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে।